হ্যালো স্টুডেন্টস, এডুমান্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটা কিন্তু এই বছরের খুবই একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং এটা ইন্ডিয়া আর মায়ানমারের জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে। কেন এটা করা হচ্ছে না, তার পেছনে আমরা যদি দেখি যে আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়ান যে স্টেটগুলো রয়েছে তাদের সাথে বাই ল্যান্ড আমাদের কানেক্টিভিটি রয়েছে শুধুমাত্র শিলিগুড়ি করিডোর দিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ন্যারো একটা করিডোর এবং আমাদের তিন দিকে তিনটে ইন্টারন্যাশনাল নেবারিং কান্ট্রি রয়েছে। তাই সবসময় এই জায়গাটার উপর একটা থ্রেট কিন্তু বজায় থাকে। তো এটা যেমন একটা কারণ, তাছাড়া একটা লং রুটে এই নর্থ ইস্টে সমস্ত কিছুই পৌঁছানোর জন্য, সেটা ডেলি সাপ্লাই বলো বা তোমরা যদি দেখো যে নর্থ ইস্ট ইন্ডিয়ায় আজ অব্দি সেই ধরনের ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা সেই সমস্ত কিছু হয়নি। তার কারণ একটাই, যে আমাদের কমিউনিকেশন বা কানেক্টিভিটিটা নর্থ ইস্টের সাথে অনেকটা স্লো হয়ে যায়, অনেকটা ডিলে হয়ে যায়। তো সেইটাকে ওভারকাম করার জন্য আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে কানেক্টিভিটি চালু করেছিলাম কলকাতার সঙ্গে ত্রিপুরার। কিন্তু রিসেন্টলি লাস্ট 1-1.5 বছরে বাংলাদেশের যেরকম সোশ্যাল বা পলিটিক্যাল কন্ডিশন, তাতে আমরা আর বাংলাদেশের ওপর ভরসা করতে পারছি না বা বাংলাদেশের ওপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছি। তাই জন্য আমরা এখন কলকাতা পোর্টের সঙ্গে প্রথমে সি রুট দিয়ে মায়ানমারে পৌঁছচ্ছি এবং সেখান থেকে একটা রিভার যার নামই হচ্ছে কালাদান রিভার, তাই জন্য প্রজেক্টটার নামও কালাদান দিয়ে। তো সেই রিভারের মাধ্যমে গিয়ে তারপরে আবার কিছুটা বাই রোড গিয়ে আমরা ফাইনালি কিন্তু মিজোরামের মধ্যে এন্টার করতে পাচ্ছি। এবং এই কানেক্টিভিটিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু নর্থ ইস্টের সাথে আমাদের কমিউনিকেশন অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এই প্রজেক্টটা নিয়েই আজকে আলোচনা করব, তা নিয়ে যাবতীয় যা কিছু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ আগামী সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তোমরা এই জায়গা থেকে কোশ্চেন পাবে। এবং ইউপিএসসির দিকেও যদি আমরা দেখি তাহলে পেপার GS2 ইন্টারন্যাশনাল রিলেশন এবং GS3 এর ক্ষেত্রেও কিন্তু টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এইটার ওপর কিন্তু রিসেন্টলি আপডেটও হয়েছে যে 2027-এর মধ্যে কিন্তু এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলার টার্গেট নেওয়া হয়েছে। এটাও কিন্তু আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিভিন্ন নিউজের হেডলাইনে তোমরা এটা দেখতেই পাচ্ছ নিউজ পেপারের। এবং তার সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে লুক ইস্ট পলিসি আমরা যেটা নিয়েছিলাম 2008 সালের দিকে, সেইখানেও কিন্তু নর্থ ইস্টের ডেভেলপমেন্ট করার ব্যাপারেই আরও বিভিন্ন ইনিশিয়েটিভ, বিভিন্ন প্রজেক্টের কথা আমাদের করার কথা ছিল, কিন্তু সেই অর্থে আমরা এতটা প্রোগ্রেস কিন্তু দেখতে পাইনি। কিন্তু লাস্ট 2 বছরে বাংলাদেশের এই পরিস্থিতির পরে কিন্তু নর্থ ইস্টকে ডেভেলপ করার আরও ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এবং সেটা আরো অনেক ফাস্ট হচ্ছে। কিন্তু তাহলে এই যে কালাদান যে প্রজেক্টটা, সেটাও কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি যে লুক ইস্ট পলিসির মধ্যেই একটা পার্ট। এবং সেটা যদি কমপ্লিট হয় এবং সাকসেসফুল হয় তাহলে কিন্তু এটা নর্থ ইস্টের জন্য একটা গেম চেঞ্জার হয়ে যাবে। কারণ সেই জায়গায় আমরা দেখব যে আমাদের যে ডেলি যে সাপ্লাই সেটা যেরকম অনেক ফাস্ট হয়ে যাবে, তার সাথে সাথে নর্থ ইস্টে ইন্টারন্যাশনাল বর্ডারও রয়েছে, সেই জায়গায় মিলিটারি বা আর্মির যে সমস্ত কিছু ডিপ্লয়মেন্ট, অ্যামিউনেশন, সেগুলোও আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এবং তার সাথে সাথে ওভারঅল নর্থ ইস্টের গ্রোথ বা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টও কিন্তু হতে পারে। তো চলো আলোচনা করে নিই এই প্রজেক্টটা নিয়ে। দেখো, তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এই হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডোর। এই জায়গাটার একদিকে বাংলাদেশ রয়েছে, একদিকে নেপাল রয়েছে এবং চায়নাও খুব কাছাকাছি রয়েছে। এবং চায়না অলরেডি এই সিকিম এবং ভুটানের মাঝে ডোকলাম প্ল্যাটুতে কিন্তু ঝামেলা করেছে এর আগেও ইন্ডিয়ার সাথে। তো এই শিলিগুড়ি করিডোরই ছিল একমাত্র রাস্তা যেখান দিয়ে আমরা কিন্তু এইভাবে ঘুরপথে প্রথমে আসামে গুয়াহাটি এবং তারপরে বাকি অন্যান্য স্টেটগুলোতে পৌঁছতে পারতাম। তো এইটাকে ডিস্টেন্সটাকে শর্ট করার জন্য আমরা কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা এইটাও কিন্তু একটা রুট চালু করেছিলাম, কিন্তু প্রেজেন্টলি সেটা বিষবাও জলে চলে গেছে, কারণ বাংলাদেশ এখন অ্যালাউ করছে না ইন্ডিয়ার অনেক কিছু। তাই সেই জন্য আমরা এই ইন্ডিয়ার ভেতর দিয়ে ঘুরপথে যে রাস্তায় আবার এখন পৌঁছতে হচ্ছে নর্থ ইস্টে, সেইটাকে আরও আমরা শর্ট করতে পারি আমাদের নতুন যে নিউ রুট, যেটার মধ্যে কিছুটা কিন্তু সি রুট রয়েছে, কিছুটা কিন্তু রিভার রয়েছে এবং কিছুটা রয়েছে বাই রোড। তাই জন্য ট্রান্সপোর্টেরও মাল্টি মোডাল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই জন্য এই প্রজেক্টটাকে আমরা বলেছি কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এবং বাংলাদেশকে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে বাংলাদেশের ওপর আমাদের পুরোপুরি ডিপেন্ডেন্সি কিন্তু একদম চলে যাবে নর্থ ইস্টে পৌঁছানোর জন্য।
তো এই টপিকটায় ডিটেলসে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে WBCS 2024-এর প্রিলিমিনারি আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু হবে। তাই জন্য WBCS-কে টার্গেট করে একদম ফ্রেশ থেকে নিউ ফ্রেশ স্টুডেন্টদেরকে নিয়ে একদম নতুন ব্যাচ সেটা কিন্তু এডুমান্ত্রায় শুরু হচ্ছে, অনলাইন এবং অফলাইন। তোমরা পুজোর আগে যারা যারা অ্যাডমিশান নেবে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট এখানে ইন ডিটেল একদম কনসেপ্ট ক্লিয়ার করে একদম বেসিক থেকে আপ টু মেন্স লেভেল অবধি, মেন্সকে ফোকাস করে কিন্তু পড়ানো হয় এবং প্রত্যেক সাবজেক্টের ওপর তুমি পেয়ে যাবে প্রচুর প্রচুর ক্লাস টেস্ট, মক টেস্ট, যেগুলো কিন্তু তোমার প্রিপারেশনকে আরও বেটার করতে হেল্প করবে। তো যদি আরও কিছু ইনফরমেশান জানার প্রয়োজন থাকে এডুমান্ত্রের নাম্বারে তোমরা ফোন করে বাকি ডিটেলস জেনে নিতে পারো। চলো আমরা চলে আসি যে আমাদের এই যে প্রজেক্টটা, কালাদান প্রজেক্টটা, সেটা অ্যাকচুয়ালি কি। তাহলে এক কথায় আমরা বলতে পারি এটা ইন্ডিয়া আর মায়ানমারের মধ্যে একটা স্ট্র্যাটেজিক একটা ইনিশিয়েটিভ, যেখানে সি, রিভার এবং রোড এই 3 টাইপের ট্রান্সপোর্ট কিন্তু একসাথে জুড়ে রয়েছে এবং যেটা ইন্ডিয়ার ইস্টার্ন পোর্ট অর্থাৎ কলকাতা হলদিয়া পোর্টের সাথে ল্যান্ডলকড যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে ইন্ডিয়ার, তাদের কানেক্টিভিটি কিন্তু সাকসেসফুল করবে। আচ্ছা, এই প্রজেক্টের কম্পোনেন্ট কি কি আছে যদি আমরা দেখি, তাহলে সেই কথাই আসে যে কলকাতা থেকে মিজোরাম এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আর ডেস্টিনেশন। সেইটা আমরা 3 ভাবে পৌঁছচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি একটা মেরিটাইম রুট, সেটা কলকাতা পোর্ট, যার এখন নাম চেঞ্জ হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সেই পোর্ট থেকে শুরু করে মায়ানমারের সিটওয়ে পোর্ট, খুব ইম্পর্টেন্ট, এইগুলো দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে এমসিকিউতেও। তো মায়ানমারের এই যে সিটওয়ে পোর্ট, সেটা মায়ানমারের কিন্তু রাখাইন স্টেটের মধ্যে রয়েছে এবং এই সিটওয়ে পোর্টটা কিন্তু অনেক দিন ধরে বন্ধ হয়েছিল। ইন্ডিয়াই ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু 2023 সাল থেকে এটাকে আবার অপারেশনাল করেছে। মায়ানমারের সাথে আমাদের রিলেশন ডেভেলপমেন্ট করা আরও দরকার, কারণ চায়না কিন্তু অলরেডি মায়ানমারের মধ্যে এন্টার করার চেষ্টা করছে। তাহলে প্রথমে আমরা কলকাতা থেকে বাই সি রুট পৌঁছলাম মায়ানমারের সিটওয়ে, যেটা রাখাইন স্টেটে রয়েছে, এটাও মনে রেখো। নেক্সট আমরা এই যে সিটওয়ে পোর্ট, সেইখানে কালাদান বলে একটা রিভারের মাউথ রয়েছে। সেই কালাদান রিভারের মাউথ দিয়ে এটা একটা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট রুট আমরা বলতে পারি, নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার মতো। সেখান থেকে আমরা এই সিটওয়ে পোর্ট থেকে প্যালেটওয়া বলে একটা জায়গায় পৌঁছতে পারি, সেটাও মায়ানমারের মধ্যেই রয়েছে এবং মায়ানমারের চীন স্টেটের মধ্যে রয়েছে। এই প্যালেটওয়া থেকে আমরা এইবারে রাস্তায় উঠলাম। এইবারে আমাদের রোড নেটওয়ার্ক শুরু হচ্ছে, যেটা প্যালেটওয়া থেকে জোরিংপুই বলে একটা টাউনে পৌঁছয়, যেটা ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া বলতে মিজোরাম আর মায়ানমারের বর্ডারে রয়েছে। তো এই জোরিংপুই দিয়ে আমরা মিজোরামের ভেতরে এন্টার করতে পারছি এবং মিজোরামের ক্যাপিটাল আইজলে পৌঁছতে পারবো বাই রোড। তারপরে আইজল থেকে বাকি আমাদের যে স্টেটগুলো রয়েছে নর্থ ইস্টে, তাদের সাথে রোড কানেক্টিভিটির মাধ্যমে আমরা কিন্তু রিচ করতে পারবো। তো এই গোটা রুটটাকে তোমাদের যদি ছবির মাধ্যমে একটু ভালো করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে আপ টু সিটওয়ে পোর্ট দেখানো আছে, নিয়ার অ্যাবাউট 540 কিলোমিটার মতো। তারপরে এই যে প্যালেটওয়া অবধি আমরা ইনল্যান্ড যে রিভার ট্রান্সপোর্ট সেখান দিয়ে যাচ্ছি এবং তারপরে রোড শুরু হচ্ছে। সেখানে আমরা জোরিংপুই, এই টাউনটা মনে রেখো যে ইন্ডিয়া মানে মিজোরাম এবং মায়ানমার বর্ডারে রয়েছে, সেখান থেকে আমরা তারপর মিজোরামের ভেতরে এন্টার করছি। তো এই হচ্ছে আমাদের অল্টারনেটিভ রুট, আমরা শিলিগুড়ি করিডোর বা বাংলাদেশকে অ্যাভয়েড করে যদি পৌঁছতে চাই সেই রেসপেক্টে। নেক্সট আমরা দেখে নিই যে এই প্রজেক্টটার সিগনিফিকেন্স কি কি আছে। তার মধ্যে প্রথমেই যেটা আমি তোমাদের বললাম সেটার কথায় আসে যে স্ট্র্যাটেজিক সিকিউরিটি, অর্থাৎ একটা অল্টারনেটিভ, একটা মোর সিকিউর রুট, একটা অনেক ফাস্ট কমিউনিকেশান যেখান দিয়ে হতে পারে ট্রান্সপোর্ট। তো সেইটা আমরা শিলিগুড়ি করিডোরের যে চিকেন স্নেক, যেটা আমাদের একমাত্র একটা বাই ল্যান্ড কানেক্টিভিটি নর্থ ইস্টের সাথে, সেই যে ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড বা ক্রিটিক্যাল স্ট্রিপ অফ ল্যান্ড, সেইটাকে অ্যাভয়েড করে আমরা অন্যভাবেও কিন্তু নর্থ ইস্টে পৌঁছতে পারবো এবং অনেক তাড়াতাড়িও পৌঁছতে পারবো। তো এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট বা সিগনিফিকেন্স আমরা বলতে পারি। তার সাথে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা যদি দেখি যে আমাদের এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে নর্থ ইস্টে পৌঁছতে প্রচুর টাইম যেরকম লাগতো, সেরকম প্রচুর
কস্ট এফেক্টিভও ছিল সেটা, ঠিক আছে। তো সেই জন্য টাইম এবং কস্ট দুটোকেই যদি আমরা সেভ করতে চাই তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা এই রুটের মাধ্যমে নর্থ ইস্টে পৌঁছতে পারবো। তাতে আমাদের নর্মাল যেটা তোমাদের বলছিলাম যে ডেলি লাইফের যেরকম গুডস বলো সেইগুলো, তার সাথে সাথে আমরা ট্রেডকে প্রমোট করতে পারবো, ট্যুরিজমকে প্রমোট করতে পারবো, আমাদের যে বর্ডার রিজিয়নের সিকিউরিটি সেটাও কিন্তু আমরা অনেক ফাস্ট অ্যাকশান নিতে পারবো কিছু হলে। তাই ওভারঅল একটা ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্ট যেটা নর্থ ইস্ট সেই তুলনায় পায়নি বলতে, বাকি যদি আমরা ইন্ডিয়ার রেসপেক্টে কনসিডার করি তাহলে সেই দিকেও কিন্তু নর্থ ইস্টের একটা ওভারঅল ডেভেলপমেন্ট হবে। থার্ড হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি বা লুক ইস্ট পলিসি, যেটা বলেছিলাম দুটো একই। তো এই যে লুক ইস্ট পলিসি সেইটার মধ্যে একটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমরা বলতে পারি, যেটা ইকোনমিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের সাউথ ইস্ট যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যে বন্ডিংটাকে আরও অনেক স্ট্রং করবে এবং পাশাপাশি ইন্ডিয়ার নর্থ ইস্টের সাথেও তো কানেক্টিভিটি অনেকটাই বেটার করবে। তো অ্যাক্ট ইস্ট পলিসি বা লুক ইস্ট পলিসির কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, তার আন্ডারে পড়ে। নেক্সট হচ্ছে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স। আমরা যদি দেখি যে চায়না আমাদের ইন্ডিয়ান ওশান রিজিয়নে যে কান্ট্রিগুলো রয়েছে তাদের সবার সাথেই মানে কিছু না কিছু করে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আইদার সেই জায়গায় কোনো মিলিটারি বেস বা নাভাল বেস বা তাদের কোনো পোর্ট এগুলো ইউজ করার জন্য ট্রিটি করছে, এবং সেটা মূলত ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য। তাই ইন্ডিয়াও চায়নার যে গ্রোয়িং প্রেজেন্স ইন্ডিয়ান ওশানের বিভিন্ন কান্ট্রিগুলোকে তাদেরকে কাউন্টার করার জন্য কিন্তু এই প্রজেক্টটা ইম্পর্টেন্ট, কারণ মায়ানমারের মধ্যে অলরেডি কিন্তু চায়নার প্রেজেন্স রয়েছে। তাই ইন্ডিয়ান ওশানের এই রিজিয়নে যেদিকটা মায়ানমার পড়ে সাউথ ইস্ট এশিয়ার দিকে, সেই দিকেও যদি মায়ানমারের সঙ্গে এই প্রজেক্টটার মাধ্যমে ইন্ডিয়ার রিলেশন ভালো হয় তাহলে সেটা কিন্তু ইন ফিউচারে যদি প্রয়োজন পড়ে চায়নাকে কাউন্টার করতেও হেল্প করবে। কারণ এই যে সিটওয়ে পোর্টটা সেইখান দিয়ে যদি এই প্রজেক্টটা মানে কমপ্লিট হয়, সেখান দিয়ে যদি কমিউনিকেশন বেশি হয়, ট্রেড বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই পোর্টটাও কিন্তু ইন্ডিয়ারও কিছুটা তত্ত্বাবধানে থাকবে। নেক্সট লিস্ট বাট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রিডিউসড ডিপেন্ডেন্স অন বাংলাদেশ। বাংলাদেশ যেরকম ধরনের তার নেচার দেখাচ্ছে লাস্ট 2 বছরে, তো সেদিকে আমরা আর বাংলাদেশকে আমাদের ভালো প্রতিবেশী হিসেবে মানতে পারছি না। এবং বাংলাদেশ অনেক কথা বলে ঠিকই যে ইন্ডিয়ার শিলিগুড়ি করিডোরকে আমরা কাট আউট করে দিতে পারি, নর্থ ইস্টকে আলাদা করে দিতে পারি, দখল করে দিতে পারি, তবে এগুলো মানে ফাঁকা আওয়াজ আর কি। কারণ তোমাদেরকে দেখাচ্ছি আমি যে বাংলাদেশ আগে নিজের দেশ সামলা, তারপরে ইন্ডিয়ার রেসপেক্টে কথা বলবে। তো আমাদের দিক থেকে যদি আমরা দেখি তাহলে হ্যাঁ, শিলিগুড়ি করিডোরকে বাইপাস করার জন্য আমরা বাংলাদেশের মধ্যে দিয়ে যে শর্টেস্ট রুটটা বার করেছিলাম ঢাকা হয়ে আগরতলা, সেইটার এখন আমাদের আর প্রয়োজন পড়ছে না। তাই বাংলাদেশের ওপর কমপ্লিট ডিপেন্ডেন্সি আমরা কিন্তু ত্যাগ করতে পারবো যদি এই প্রজেক্টটা আমাদের কালাদান প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায়, এবং তার সাথে সাথে আমাদের টাইমও অনেক কম লাগবে এবং অনেক সিকিওর আমরা কিন্তু ট্রান্সপোর্ট করতে পারবো। তো ইন্ডিয়ার এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে সম্প্রতি মোহাম্মদ ইউনুসও কিছু কথাবার্তা বলেছেন। তো তার খুব ভালো রিপ্লাই দিয়েছে আমাদের আসামের চিফ মিনিস্টার হেমন্ত শর্মা। সে বলেছে যে আমাদের ইন্ডিয়ার যে চিকেন স্নেক সেইটার দিকে নজর দেওয়ার আগে বাংলাদেশ তার যে 2টো চিকেন নেক রয়েছে অর্থাৎ ন্যারো করিডোর রয়েছে, যেটা ইন্ডিয়া যদি দখল করে নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আরও ভাগে ভেঙে যাবে। তো একটা হচ্ছে নর্দার্ন সাইডে তোমরা যদি দেখো যে এই যে রিজিয়ানটা, যে একদিকে আমাদের মেঘালয় রয়েছে আর আরেক দিকে রয়েছে আমাদের দিনাজপুর বা মালদা, তো মালদা দক্ষিণ দিনাজপুর এরা, তো এই জায়গায় মাত্র 83 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তার নর্দার্ন সাইডে গোটা রংপুর ডিভিশন পড়ে বাংলাদেশে। তো এই জায়গাটা যদি ইন্ডিয়া দখল করে নেয় তাহলে কিন্তু এই রংপুর ডিভিশনটাও গোটা ইন্ডিয়ার হয়ে যাবে। আবার যদি আমরা বাংলাদেশের একদম সাউথ ইস্টের দিকে দেখি, সেই জায়গায় দেখব আরও একটা ন্যারো করিডোর রয়েছে যেটা মাত্র 28 কিলোমিটার। তো এই যে 28 কিলোমিটার করিডোরটা, এইটা যদি ইন্ডিয়া কোনোদিন মানে বাংলাদেশ গন্ডগোল করে, ইন্ডিয়া যদি চায় দখল করে নেয়, তাহলে কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলো কোস্ট লাইন পেয়ে যাবে। বাংলাদেশের যে চট্টগ্রাম একটা মেজর পোর্ট, তাছাড়া কক্সবাজার, এই যে রিজিয়ানটা যেটাকে আমরা চিটাগাঁও ডিভিশন বলে থাকি, তো এই রিজিয়ানটাও কিন্তু যে কোনো সময় চাইলে ইন্ডিয়া দখল করে নিতে পারে। তো বাংলাদেশেও কিন্তু এরকম 2টো চিকেন স্নেক বা ন্যারো স্ট্রিপ অফ করিডোর রয়েছে।
যেগুলো থেকে যদি কাট আউট করে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরও 2-3টে টুকরোতে ভেঙে যাবে। নেক্সট তোমাদেরকে মনে করিয়ে দিই যে WBCS এর জন্য ফ্রেশ নিউ ব্যাচ তো শুরু হচ্ছে এডুমান্ত্রায়, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই, সেটা তোমাদের বললাম। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, WBCS এর সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো, তারা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কারণ আমাদের এখানে সিট কিন্তু লিমিটেড। তার সাথে সাথে বলি, যারা অনেক বছর ধরে WBCS দিচ্ছ, এক্সপিরিয়েন্সড খিলাড়ি হয়ে গেছো, তাদের ক্ষেত্রে আর বেশি পড়ার থেকে MCQ সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট। তাই এডুমান্ত্রার তরফ থেকে তোমরা কিন্তু প্রিলিমিনারির উপর বেস করে প্রচুর মক টেস্ট পেয়ে যাবে। সিলেবাস ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যেরকম মক টেস্ট আছে, তার সাথে সাথে কমপ্লিট মক টেস্ট যে স্টাইলে প্রিলিমিনারি হয় সেইভাবে মক টেস্টও কিন্তু প্রচুর রয়েছে। তো তোমরা মাত্র 499-এ কিন্তু মোর দ্যান 25 মক টেস্ট এখান থেকে পেয়ে যাবে। তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, বেঙ্গলি ইংলিশ খুবই ইম্পর্টেন্ট WBCS বলো, এবং তার সাথে সাথে সম্প্রতি তো সামনে মিসলেনিয়াস মেন্স এবং এরপরে ক্লার্কশিপ মেন্সও রয়েছে। তো WBCSকে ফোকাস করেই ডেলি এভরি উইক বেঙ্গলি এবং ইংলিশ লাইভ ল্যাঙ্গুয়েজ ক্লাস, মানে ডেসক্রিপটিভ ক্লাস, তার সাথে সাথে তোমাদেরকে রাইটিং প্র্যাকটিস করানো, এটাও কিন্তু আমাদের একটা ওয়ার্কশপ কন্টিনিউয়াস চলছে। তোমরা চাইলে মান্থলি বেসিসে খুব সামান্য ফিস দিয়ে কিন্তু জয়েন করতে পারো, যেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের দখলকে আরও বাড়াবে। এবং এখানে স্যার বা ম্যাডামরা তোমাদের খাতা কারেকশান করে কোন জায়গায় তোমরা আরও বেটার করতে পারো, ইমপ্রুভ করতে পারো, সেগুলোও কিন্তু গাইড করে দেবেন। তাই যারা ইন্টারেস্টেড আছো, অবশ্যই এডুমান্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। তো এই যে কালাদান মাল্টি মডেল যে প্রজেক্টটা, তার আমরা সবসময় সবকিছু তো স্মুথ হয় না, কিছু চ্যালেঞ্জেস আসে। তো এরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তো সেই চ্যালেঞ্জগুলো কি একটুখানি দেখে নিই, আর কারেন্ট স্ট্যাটাস কি, অর্থাৎ এটা আদেও কাজ এগোচ্ছে নাকি পড়ে আছে, তো সেইটা আমরা একটুখানি ঝট করে দেখে নিই। যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তো রয়েছেই, কিন্তু স্বাভাবিকভাবেই বিভিন্ন এরকম চ্যালেঞ্জের কারণে ডিলে হয় একটা প্রজেক্টে, এবং যত এরকম ডিলে হয়, অবস্ট্যাকেল আসে, তত দেখা যায় যে সময়ে আমি যে টাকা অ্যালট করেছিলাম সেটা যদি আজকে অনেক ডিলে হয়ে যায়, তাহলে সেই মানি ভ্যালুটাও কিন্তু অনেক বেড়ে যায়। তার মানে আলটিমেটলি কস্টও কিন্তু বেড়ে যায়। তো সেই হিসাবে আমরা প্রথম কারণ যদি দেখি, তাহলে সিকিউরিটি সিচুয়েশন ইন মায়ানমারেও কিন্তু বিভিন্ন যে ইনসার্জেন্ট ছোট গ্রুপ রয়েছে, তারা কিন্তু ওই জায়গার মানে বিভিন্ন জায়গায় লোকাল রিজিয়নে তারা কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন প্রোটেস্ট করে। তো সেইগুলো মায়ানমারের ইন্টারনাল প্রবলেম। তবে সেইগুলোর কারণে কি হয়, এই প্রজেক্টটা যেখান দিয়ে হচ্ছে, যে রুট, সেই রুটে বিভিন্ন সময় অবস্ট্যাকেল আসে, সেই কারণে কিন্তু আমাদের একটা ডিলে হচ্ছে। তো মায়ানমারে তোমরা রোহিঙ্গার কথাও যেমন জানো একটা সময়, তারপরেও কিন্তু ইনস্টেবিলিটি মায়ানমারে কন্টিনিউ আছে। ওখানকার যে লোকাল যে ছোট ইনসার্জেন্ট গ্রুপস রয়েছে, তাদের দ্বারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোটেস্ট হয়, বিভিন্ন হাঙ্গামা হয়। তো সেই কারণে আমাদের এই প্রজেক্টটা একটু ডিলে হচ্ছে। নেক্সট হচ্ছে, এই যে প্রজেক্ট ডিলে হচ্ছে বলে কস্ট ওভাররান করে যাচ্ছে। অর্থাৎ আমরা যে সময় স্যাংশন করেছিলাম, দেখো 2008 সালে এই প্রজেক্টটার কথা কিন্তু উঠেছিল, কিন্তু এতদিন ধরে খুব বেশি প্রয়োজন পড়ছিল না বলে এটা ডিলে হয়ে গেছে। তাই 2008-এ এটা যেখানে 536 crore মতো এস্টিমেট হয়েছিল, সেটা আজকে বেড়ে গিয়ে প্রায় মোর দ্যান 3000 crore কাছে চলে গেছে। তো কস্টও অনেক বেড়ে গেছে। নেক্সট হচ্ছে যে রোড কনস্ট্রাকশনে আমাদের বিভিন্ন ডিফিকাল্টি মানে ফেস করতে হচ্ছে, যে কোনো সময় সিকিউরিটির কারণে প্রবলেম হচ্ছে, বা ইন্ডিয়ান বর্ডার সেই জায়গায় সিকিউরিটি কনসার্ন বা অন্যান্য লজিস্টিক যে ইস্যু রয়েছে, সেই সমস্ত কারণের জন্য কিন্তু একটা ডিলে আমরা দেখতে পাচ্ছি। আর বলতে পারি লাস্ট, ওই আনফেভারেবল যে জিও পলিটিক্যাল কনটেক্সট, অর্থাৎ মায়ানমারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নেবারিং কান্ট্রি হিসেবে মায়ানমারের প্রেজেন্টলি যে কন্ডিশন, তাতে ইন্ডিয়ার সাথে রিলেশন খুব একটা যে ভালো এখন সেটা বলা যায় না। তাই জন্য বিভিন্ন কারণে কাজ করতে গিয়ে ঠোকাঠুকি লাগছে, এবং সেই কারণের জন্য প্রজেক্টটার কমপ্লেক্সিটি একটু হলেও বেড়ে যাচ্ছে। তো অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টও চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এগুলো মিটমাট করে প্রজেক্টটাকে ফাইনালি কমপ্লিট করা যায়, এবং আমরা আমাদের কানেক্টিভিটি শুরু করতে পারি এই কালাদান রিভারের মাধ্যমে। রিসেন্ট ডেভেলপমেন্ট বলতে আসার কথা আমাদের দুটো, একটা হচ্ছে যে এই যে সিটওয়ে পোর্টটা, সেটা যে বন্ধ হয়ে পড়েছিল অনেক দিন ধরে বিভিন্ন ঝামেলার কারণে, 2023 সাল থেকে ইন্ডিয়ার
তত্ত্বাবধানে আর কি সেইটা কিন্তু আবার চালু করা গেছে, আবার অপারেশনাল হয়েছে সিটওয়ে পোর্ট। আর নেক্সট হচ্ছে রিসেন্টলি এই আগের মাসেই মানে এবছরই জুলাই মাসে আমাদের যে ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি বলেছেন যে 2027 সালের মধ্যে টার্গেট করা হচ্ছে অবশ্যই এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমাদের যে কালাদান রিভারের পরে যে পার্টটা আমাদের মায়ানমারের মধ্য দিয়ে রোড রয়েছে সেইটাকে আরেকটু ডেভেলপ করতে হবে, আরও লেন্স বাড়াতে হবে, চওড়া করতে হবে যাতে আরও ফাস্ট হয় কানেক্টিভিটি। এবং আমাদের নর্থ ইস্টে অনেকটাই রোড কমপ্লিশন হয়েছে, তবে সেগুলোকে আরও বেটার করা, তাদের স্ট্রেচটাকে আরও বাড়ানো, আরও চওড়া করা যাতে কমিউনিকেশনটা আরও ফাস্ট করা যায়। তো এইভাবে রোড নেটওয়ার্কেও কিন্তু প্রজেক্টটা চলছে। তো এখানে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট কথা বলে আজকে টপিকটা শেষ করব, সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা কলকাতা থেকে আইজল অবধি পৌঁছানোর কথা বলছিলাম। কেন বলছিলাম না, এর আগে আমরা দেখব যে গুয়াহাটি হয়ে, শিলং হয়ে, আসামের শিলচর হয়ে আইজল অবধি আমাদের অলরেডি রোড কানেক্টিভিটি রয়েছে। তবে এই জায়গাতেও যদি কমিউনিকেশন ফাস্ট করতে হয়, আরও ট্রান্সপোর্ট ফাস্ট করতে হয়, তাহলে রাস্তা আরও চওড়া চওড়া হতে হবে। মানে ন্যাশনাল হাইওয়ে শুধু হলেই হবে না, সেই জায়গায় এক্সপ্রেসওয়ে বা 4 লেন 6 লেন হাইওয়ে সেরমটার প্রয়োজন রয়েছে। তো এইখানেও একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে, সেটা হচ্ছে বিটুইন শিলং অ্যান্ড শিলচর, যেটা কিন্তু এই কালাদান প্রজেক্টেরই একটা এক্সটেনশন বলতে পারো। কারণ আমি এদিক দিয়ে আইজল অবধি গিয়ে থেমে গেলে তো হবে না, আমাকে সেখান থেকে শিলচর হোক, শিলং হোক অথবা মণিপুর হোক সেই জায়গা অবধি পৌঁছতে হবে। তো এই রিজিয়ানেও কমিউনিকেশন ফাস্ট করার জন্যই শিলং আর শিলচরের মধ্যে যে রোড ছিল সেটাকে কিন্তু 4 লেন হাইওয়ে বানানোর কথা হয়েছে। এবং এটা একটা অন্যভাবে দেখতে গেলে আমাদের একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন আমরা বলতে পারি। কারণ নর্থ ইস্টে আজ অবধি সেরকম কোনো এরকম 4 লেন 6 লেন যে এক্সপ্রেসওয়ে সেগুলো কিন্তু নেই, যেগুলোকে আমরা হাই স্পিড করিডোর বলে থাকি। তো সেই রকম কিন্তু নর্থ ইস্টে এতদিন ছিল না। তাহলে এই কালাদান প্রজেক্টটার ইনিশিয়েটিভটা যখন এত বেশি নেওয়া হয়েছে, সেই সাথে সাথে এই শিলচর আর শিলংয়ের মধ্যেও কিন্তু প্রথম এরকম কোনো 4 লেন এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। অর্থাৎ নর্থ ইস্টের কিন্তু প্রথম এরকম কোনো 4 লেন এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে তৈরি হচ্ছে। এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেনে আসতে পারে যে নর্থ ইস্ট ইন্ডিয়া প্রথম এক্সপ্রেসওয়ে পেতে চলেছে বা হাই স্পিড রোড নেটওয়ার্ক বা করিডোর, এটা নর্থ ইস্ট পাচ্ছে। কোন স্টেটকে কানেক্ট করছে বা কোন দুটো টাউনকে কানেক্ট করছে, তাই মনে রেখো, আমি ছবিতেও দেখিয়ে দিয়েছি যে শিলং আর শিলচরের মধ্যে এই হাই স্পিড করিডোরটাও কিন্তু প্রপোজড হয়েছে। তো পুরো প্রজেক্টটা নিয়ে যা যা ছিল, যা যা ইম্পর্টেন্স ছিল, যা যা চ্যালেঞ্জেস ছিল এবং আমাদের কি কি সুবিধা হবে না হবে সব কিছু তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করে দিলাম। আশা করি আগামী যে কোনো পরীক্ষায় এই টপিকের ওপর থেকে কোশ্চেন এলে তোমরা সবাই কারেক্ট করতে পারবে। ভালো থেকো সবাই, পড়াশোনা চালিয়ে যাও, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি মনে করো যে কিছু শিখতে পেরেছো ভিডিওটা থেকে, কিছু জানতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং বাকি যারা তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমাদের এডুমন্ত্রা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও বিভিন্ন টপিকের ওপর এরকমই সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।